ওর জন্য ওর মাসি পছন্দ করে জামাটা কিনে নিয়ে এসেছে। তো কালারটা বেশ ভালোই, বাচ্চাদের জন্য এরকম কালারই ঠিক আছে, কারণ কি বাচ্চারা তো এটা সেটা লাগিয়ে দেয়, একটু হালকা কালার হলে পরে পুরো নোংরা হয়ে যাবে। তোকে আমি জামাটা পরিয়ে দিয়েছিলাম, ও আবার চেনটা নিয়ে আর কি গবেষণা করছে আর কি, টানাটানি করছিল, তো ওর মাসি আবার সেটা আবার লাগিয়ে দিল ভালো করে। তো তোমাদের সকলকে পম্পার এই ব্লগে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করে দিলাম আজকে একটা নতুন ব্লগ। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো আমার গাঁদা ফুল গাছে কত গাঁদা ফুল ফুটেছে। দিদি ভাবছিল মানে ফুল ফোটা অবস্থায় গাছ তো এখন বিক্রি হচ্ছে, বাজারে নিয়ে আসবে, কিন্তু ওর কথা চিন্তা করে না আমি বললাম না দরকার নেই, সে ছিঁড়ে টিড়ে একাকার করে দেবে। এই গাছটাতেও তো এর আগে ভালো কুড়ি ফুটেছিল, সেটাকে ছিঁড়ে দিয়েছিল। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে ব্লগ তো শেয়ার করছি, তো ভিডিওর মতন চলতে থাকবে। তোমাদের সাথে আমি আজকে আরও কিছু কথা শেয়ার করতে চাই। রোজ রোজ ভিডিও দিতেও এখন পারছি না, নিজে কিছু একটা করতে হবে সেই চেষ্টাতে রয়েছি, সেই জন্য রোজ আমি ভিডিও দিতেও পারছি না, নানা রকম বাধা চলে আসছে, টাইমের সাথে পেরে উঠছি না। তো ঘুম থেকে উঠে প্রথমে ছাদে চলে আসলাম, গাছপালা দেখা, দাঁতটা ব্রাশ করে নিয়ে এই কালকে রাতে দেখো ড্রাই ফ্রুটস ভিজিয়েছিলাম, আর এখন মধু দিয়ে গরম জল দিয়ে খাওয়া হবে। আমরা সবাই খাই না, আমার মেয়েকে আর দিদাকে দেই আর কি মধু দিয়ে গরম জলটা। আমরা এমনি লবণ দিয়ে গরম জল খাই সকালবেলা, আর ঠান্ডা লাগলে তখন তো মধু খেতেই হবে, মধু খেলে তো ঠান্ডাটা একটু কমে আর কি, ভালো ঠান্ডার জন্যে। তো যাই হোক, তোমাদের সাথে যেটা বলবো আর কি, তো তোমাদেরকে তো বলেছিলাম আমি যে আমাকে এখন ওই বাড়ি থেকে খুবই মানে ডাকাডাকি করছে আমার হাজব্যান্ড। হ্যাঁ, তোমাদেরকে আমি সেটা ওর ভয়েসটাও ছেড়েছিলাম যে চলে আসো চলে আসো। আমাকে বলেছিল যে তোমাকে এখন এখানে রানীর মতন করে রাখা হবে, তুমি তোমার স্বাধীন মতন চলতে পারবে, কোনো রকম বাধা দেবো না তোমার কাজে কর্মে, ঠিক আছে, কোনো রকম সমস্যা করব না, আর আমিও কোনো বাজে ব্যবহার তোমার সাথে করব না। আমি তোমার কাছে মাপ চাইছি, দরকারে বলো, বাড়িতে যাব, তোমাকে নিয়ে আসতে যাব, তোমার পায়ে পড়বো, সবার পায়ে পড়বো, সবার কাছে মাপ চাই আমি, এরকম কোনো ভুল কাজ আমি আর করব না, আমার খুব ভুল হয়ে গেছে, আমি অন্যায় করেছি, আনাতানা বলেছিল। তো তার পরিপ্রেক্ষিতে আমি ওকে বলেছিলাম কি বলছো আমাকে রানীর মতন করে রাখবে, তার মানেটা কি? বাবা কি তাহলে আমাকে বাড়িটা লিখে দেবে, আর পুরো বাড়িটা আমার চাই না। আমি কিন্তু সত্যি যেটা আমি বলেছি সেটাই আমি তোমাদের সাথে বলছি। আমি বলেছি তাহলে ভবিষ্যতে ইন ফিউচার তো বাড়িতে ভাগ করতেই হবে। তো আমার শ্বশুরমশাই সবসময় বলেন যে 2 ভাগ হবে, তো যেটা আমাদের তরফে সেটা বড় ছেলেকে দেবে, বড় ছেলেকে বড় ছেলেটা বড় ছেলের নামে দেবে। তো আমি তখন বলেছিলাম যেটা তোমাকে দেবে বলছে বাবা, সেটা যেন আমার নামে করে দেয়, তাহলে আমি তো অন্তত বুঝবো যে না ওই বাড়িতে যে আমাকে এখন এত কিছুর পরে নিয়ে যাওয়া হচ্ছে। আর একটা মানুষকে কতবার মাফ করা যায়, মাফ করার তো একটা ইয়ে থাকে তাই না, কতবার একটা মানুষকে মাফ করা যায় বলো তো, একটা মানুষ কতবার ভুল করতে পারে। তো ভুল করতে করতে একটা সময় এমন আসে যে সে আর মাপ পাওয়ার যোগ্য থাকে না। আমার হাজব্যান্ড এখন মাপ পাওয়ার যোগ্য না আমার কাছে। তো আমি ওই একটা শর্ত দিয়েছিলাম যে যদি আমাকে যে তোমার নামে যে প্রপার্টিটা করবে সেটা যদি আমার নামে করে আধা, আর আধা ভাইকে মানে আমার দেওরকে দেবে, দেখ গিয়ে অসুবিধা নেই, কেন দেবে না, সে ওই বাড়ির ছেলের অবশ্যই দেবে, সে তার যা আছে সেটা আলাদা ব্যাপার। তো তাকে তারটা দিক, যেমনভাবে দেবে দেখ গিয়ে, আর আমাদের তরফেরটা যেটা সেটা তোমাকে না দিয়ে সেটা যেন আমাকে দেয়। কারণ কি, হ্যাঁ কেন আমি কথাটা বলেছি, আমি লোভী, আমি নিয়ে ওইটাকে কোথাও উড়ে যাব, উড়ে পালিয়ে যাব, না না না, ওই সমস্ত কিছু না। আমি আমার ছেলেমেয়ের কথাই ভাবছি। কিন্তু দেখো কোনো মানুষই মানে অমর হয় না, তো সবাইকেই মরতে হয়। তো ওর নামে হলে হবে কি, ও যদি যতদিন বেঁচে আছে তার মধ্যে যদি আবার কিছু গন্ডগোল পাকায়, কারোর সাথে সম্পর্কে জড়িত হয়, তাকে দিয়ে যদি সে তছনছ করে দেয় সেই সম্পত্তি, তো আমার ছেলে মেয়েটার কী হবে? তো আমার নামে দিলে পরে আমি সে সমস্ত তো কিছু করব না। আমি জানি আমি আমার ছেলে মেয়েটাকে কতটা ভালোবাসি। তো আর আম্মাকেও যে ডেকে নিয়ে যাচ্ছে ওই বাড়িতে, আমারও তো ফিউচার বলে একটা কিছু আছে তাই না, বাচ্চাদের ফিউচার প্লাস আমার ফিউচার। আর আমি জানি আমি এমন কোনো বাজে কাজ করব না যে আমার নামে যদি আমার শ্বশুর সম্পত্তি করে যে আমি তাদের সাথে ক্ষতি করব, তাদেরকে বাড়ি থেকে বার করবো, এই সমস্ত কোনো দিনই না, কখনোই না। আমি চাইবো সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে। তো তাতে ও বলেছিল যে যে তুমি যেরকম মানে আমি যেই কথাটা বলেছি, ও তাতে ওর বাবার সাথে দাদার সাথে কথা, বাবার সাথে ভাইয়ের সাথে কথা বলেছে, তারা কেউ রাজি না, বলছে তারা রাজি না। তো তাদের সাথে কথা হয়েছে, তো তারা বললো ওর ভাইও বলেছে যে আমি চাই না ওই বাড়ির সম্পত্তি থেকে কিচ্ছু, আমি চাই না। আমি চাই বাবা মা যতদিন আছে তা বাবা মার অবর্তমানে সেটা তোর নামে হোক, আর আমাকে যদি বাবা দেয়ও সেইটা আমি তোকে ফিরিয়ে দেব। আর তোর অবর্তমানে যতদিন তুই আবার বেঁচে থাকবি তোর অবর্তমানে তো আরিয়া আর পূজা ওরাই পাবে সম্পত্তি।
তো আমি কিচ্ছু চাই না, আমাকে দিলেও কিন্তু আমি ফিরিয়ে দেবো, এই কথা নাকি আমার দেওর বলেছে। সেটা আমার দেওর নিজের মুখে আমাকে বলেনি, ঠিক আছে? ওর সাথে ওনার সাথে মানে আমার দেওয়ার সাথে কিন্তু আমার কথাবার্তা হয় না, এই কথাটা আমাকে আমার বর বলেছে, ঠিক আছে? তো সেই ভয়েসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা হ্যালো, বলছি তোমার ভয়েস রেকর্ড আমি সব পুরোটাই শুনলাম। শোনার পরে এবার আমারটা তুমি শোনো ভালো করে। তোমার শর্ত যেটা প্রথম, যে তোমার নামে মানে দুভাগে করে দিতে, একটা তোমার নামে একটা ভাইয়ের নামে করে দিতে, দুভাগে ভাগ করতে বাড়িটা। তো সেটা নিয়ে ভাই, বাবা আর আমার সঙ্গে আলোচনা হয়েছে। ভাই পরিষ্কার বলেছে এই বাড়ি থেকে কিচ্ছু নেবে না, যদি দিয়ে বাবা যদি উইল করে আমাদের দুই ভাইয়ের নামে, তো ভাই সেটা রিটার্ন করে দেবে, ফের আমার নামে করে দেবে। ওই জন্য ভাই বলেছে প্রপার্টি যদি উইল করতে হয় তো দাদার নামে, আর নয়তো যতদিন তোমরা বেঁচে আছো তোমাদের নামে থাকবে, তোমাদের অ্যাবসেন্টে সেটা দাদার নামে হয়ে যাবে। এবার দাদার নামে হয়ে গেলে সেটা তারপরে হয়ে যাবে রোহন আর পূজার। সুতরাং তোমাকে বলছি, বাবাকে এখন এসব খোঁচা দিয়ে লাভ নেই। খোঁচা দিলে বাবা বাড়ি বিক্রি করে দেবে, তখন কিছুই পাবো না। এখন যেটা কথা হয়েছে, ডিসিশন হয়েছে, তুমি আসো, তোমার মতো থাকো, তোমার সঙ্গে মানে কোনো কিছুই বলা হবে না, কোনো কিছুই করা হবে না। হোস্টেলের রান্না নিয়েও তোমাকে কেউ কিছু বলবে না। বাবা মা যেমন আছে নিজেরা নিজেদের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো। কেউ বাবাও কিছু বলতে আসবে না, মাও কিছু বলতে আসবে না তোমাকে এটা কেন করছো না, ওটা কেন করছো না। কেউ কিছু বলতে আসবে না, আমিও কিছু বলতে যাব না। আর তুমি যেটা করতে চাও, মানে ফ্রি টাইমে তোমার যেটা ইচ্ছে, যা কোনো কাজ করতে চাও তুমি করতে পারো, ওখানে আমি কোনো রকম ইন্টারফেয়ার করব না। তোমরা তো শুনলে, ওর মুখে, ওর নিজের মুখে যে বলছে, আমাকে যে ভয়েসটা পাঠিয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে ঢাকা চাপা, ধামা চাপা, হ্যাঁ, কথাকে এদিক ওইদিকের কোনো কোনো ব্যাপার নেই। দেখো, আমি স্বচ্ছ থাকা পছন্দ করি, আমি একদম পরিষ্কার থাকা নিজে পছন্দ করি। আর আমার সাথে কেউ যদি ওরকম উল্টাপাল্টা করে না, আমার সেটা ভালো লাগে না। আমি তো মানে খুশিতেই তো, নিজের রাজিতেই তো বিয়েটা করেছিলাম। আমার হাজব্যান্ডের কথা বলছি, মিঠুন অধিকারীর কথা বলছি, দেখে পছন্দ করেছিলাম। বা আমি তো বিশ্বাস করেছিলাম যে একটা ভালো ফ্যামিলি, ভালোভাবে থাকবো। আমি কি বুঝতে পেরেছিলাম তখন? দেখো, যদি সবাই সব কিছু আগে থেকেই বুঝতে পারে, তার সাথে কি আর এরকম ঘটে? কত মানুষ আজকাল কত রকমভাবে মানে কি বলবো, প্রতারিত হচ্ছে, কত খারাপ কিছু কত মানুষের সাথে ঘটছে। সবাই যদি প্রথম থেকেই বুঝতে পারে, তাহলে কেউ কি আর কখনো বিপদের মধ্যে ঝাঁপ দেয়? প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু তার নিজের জীবনটা কিন্তু অনেকটা মূল্যবান। তো আমি ভেবেছিলাম যে আমিও ভালোবাসবো, আর আমি ভালোবাসা পাবো, ভালো থাকবো, আর তার সাথে যেখানে যাচ্ছি প্রত্যেকটা মানুষকে হ্যাপি রাখবো, সবার দায়িত্ব নেবো, সবাইকে সুখে শান্তিতে রাখবো। আমি হাসতে ভালোবাসি, গল্প করতে ভালোবাসি, আমি খুব হাসি খুশি। আমার শ্বশুরবাড়ি এলাকার সবাই জানে যে ওরা আমাকে দেখেছে সামনাসামনি, বা আমার যে আত্মীয় স্বজনরা আছে শ্বশুরবাড়ির তরফে, সবাই কিন্তু এখনো পর্যন্ত আমাকে কিন্তু সবাই খুব ভালোবাসে। তো যাই হোক, যেই ফ্যামিলিটাতে আমি পড়েছি, সেটাই যে আসল জায়গাটা, প্রত্যেকটা মেয়ের আসল জায়গা হচ্ছে তার হাজব্যান্ড। সেই জায়গাটা যদি ঠিক না থাকে না, সে যত কিছুই সে পাক না কেন, সব কিছুই বেকার, কোনো কিছু আর তার কাছে ঠিক থাকে না। যদি তার সেই আসল জায়গাটা, একটা মেয়ের জীবনে হচ্ছে হাজব্যান্ড তার আসল জায়গা, ওইটাই যদি ঠিক না থাকে, তার কাছে সব কিছু বেকার, সব কিছু থেকেও কিন্তু নেই, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন তো আমার কাছে ভুল স্বীকার করতে চাইছে, যে ভুল হয়ে গেছে, এরকম আর করব না, আমি তোমার কাছে মাপ চাইবো, তুমি তোমার মতন বাঁচবে, তোমার কোনো রকম স্বাধীনতাতে হস্তক্ষেপ করা হবে না, তোমাকে রানীর মতন রাখা হবে। তো এত কিছু বলা হয়েছে, তো আমি দেখো যে যাবো, এখানে এসেছি, দেখো আমি আবার নিজের জীবনটাকে একটা নতুন একটা স্বপ্ন আমি দেখা শুরু করেছি। আমি এইভাবে এইভাবে বাঁচবো, হ্যাঁ, টাকা পয়সা কীভাবে জোগাড় হবে, আমার মেয়ের জন্য হয়তো খরচ পাঠাতে পারে, আবার নাও পাঠাতে পারে। তোমাদেরকে দেখো যা পাঠিয়েছে, এই টুকটাক কী কী পাঠায়, কখনো ড্রাই ফ্রুটস, কখনো কিছু জামা, কখনো খেলনা, আমি কিন্তু সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি, আমি একটুখানিও কিছু লুকোচ্ছি না তোমাদের কাছ থেকে। তো যাই হোক, এবার কিছু কোনো জিনিস হয়তো চাইলাম যে ওর দেওয়া উচিত, এবার যদি না দেয় আমি কি ঝামেলা করবো? না,
ঝামেলা আমি তো করবো না, আমি তো সেই মেয়ে না। আমি দরকার বাইরে টিউশনি করব, টিউশনি করে আমার মেয়েকে পড়াশোনা করাবো। আমি ভালো স্কুলে পড়াতে না পারি, আমি সরকারি স্কুলে পড়াবো। আমি আমার মেয়েটা ভীষণ দুরন্ত, ওকে তো এখন যেমন তেমন স্কুলে দিতেও পারবো না, তাই না? ওইটা যদি 6 বছরে হয়ে যায়, 6 বছরের থেকে সরকারি স্কুলে দেওয়া যায়, তো আমি এতদিন ওকে ঘরেই পড়াবো ঠিক করেছি। যদি ওর বাবা টাকা পয়সা না দেয়, ওকে আমি ঘরেই পড়াবো। 6 বছর হলে পর একটু বুঝবে, তখন এতটা তো আর দুরন্ত থাকবে না, ভালো মন্দ একটু বুঝতে পারবে, তখন ওকে সরকারি স্কুলেই দেবো। আমি সেইটাই ঠিক করেছি, অন্তত আমার ছেলেটা ভালো থাকুক। আর আমি কেন সম্পত্তি চেয়েছি, হ্যাঁ সেটা তোমরা ভাবতে পারো, আমি কেন সম্পত্তি চাইলাম। দেখো আমি এখন এখানে আছি, দেখো আমি একরকম আমার লাইফটাকে একরকমভাবে আমি চিন্তা করে নিয়েছি, আমি এইভাবে চলবো। দেখো আমার এখন ঘরের মধ্যে মোবাইলটাকে যে কাজ করছি, আমি যে এখন অনলাইনে কাজটা করছি সেটা আমার মোবাইল, আমি যে ইউটিউবে ভিডিও করছি সেটাও মোবাইল। শুধু এই জন্য না, একটা মোবাইল, মানুষ এখন মোবাইল ছাড়া, এখন নেটের দুনিয়া, মোবাইল ছাড়া মানুষ চলতে পারে না। ওইখানে তো আমার মোবাইলটা যে আমার থাকবে সেখানেও কোনো নিরাপত্তা নেই, কিচ্ছু নেই। তো ওখানে যে আমি যাব, ওখানে গেলে যে আমার মোবাইলটা আবার শেষ হবে না, আমাকে যে এখন মিঠা মিঠা কথা বলে নিয়ে যাবে, তারপরে যে আমার সাথে দুর্ব্যবহার করবে না, তার কোনো গ্যারান্টি নেই। সেই জন্যই বলেছিলাম যে দেখি ওদের কতটা চাহিদা আমার জন্য, আমাকে ওদের কতটা প্রয়োজন, তাহলে বুঝবো যে আমার নামে যদি বাড়িটা আমার কথা শুনে যদি হাফ লিখে দিত, আমার শ্বশুর শাশুড়ি বর্তমানে না, ওনাদের অবর্তমানে, তখন ওটা আমার নামে হতো, উইল করে দেওয়া। এখনই আমি বলছি না যে এখনই দিয়ে দেওয়া। তো সেটাতে ওরা রাজি হলো না, ওরা ভয় পাচ্ছে। তাহলে ওরা যখন ভয় পাচ্ছে, তখন আমারও তো ভয়ের একটা জায়গা থেকে যায় না, যে আমাকে তাহলে নিয়ে গিয়ে হয়তো আমার সাথে আবার খারাপ ব্যবহার করতেই পারে। তো আমাকে যখন ওরা ভয় করছে, বিশ্বাস করছে না, আমি আমার কোন টাকা পড়েছে যে ওদেরকে বিশ্বাস করতে যাবো, তাই না? তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর বেশি বড় করলাম না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। সন্ধ্যা দুপুরবেলায় রান্না তো দিদি করেছিল, সন্ধ্যার সময় ধনেপাতার বড়া করলাম, মুড়ি দিয়ে ধনেপাতার বড়া আর সাথে চা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি দেখে এতটুকুনিও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে, যারা তোমরা নতুন দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমাদের সহযোগিতা ছাড়া তো আমি এগোতে পারবো না। তো যাই হোক, যেভাবে হোক, যেমনভাবেই হোক, আমাকে কিছু না কিছু করতে হবে, মেয়েটাকে আমাকে বড় করতে হবে। আর আমার ছেলেটা ওখানে থাকুক, ওর বাবা বা ওর দাদু ঠাকুমা যেন ওকে ভালোবাসা দেয়, সুস্থ রাখে, ভালো রাখে, এটাই আমি চাই। তো আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত